আজকে আমরা এতদিন আমরা ডিফারেন্সিয়েশনটা দেখেছি। তো লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন আর না, আমরা এবার ক্যালকুলাসের সেকেন্ড যে পার্টটা আছে আমাদের বলেছি যে ক্যালকুলাসে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, একটা ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা আজকে ইন্টিগ্রেশনের বেসিক ধারণাটা প্লাস বেসিক যে ইন্টিগ্রেশন করতে হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যে লেসনটা আছে আমাদের সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ফান্ডামেন্টাল যে প্রপার্টিগুলো আছে সেখানে সম্পর্কে এখানে লেখা আছে। আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশন হয় নির্দিষ্ট একটা ফাংশনে, সেখানে ভ্যারিয়েবল থাকে, সেখানে একটা অপারেটর থাকে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। Concept of integration: the process of differentiation is used for finding derivatives and differential of functions. আমরা এটা অলরেডি জানি যে আমরা ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করি ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়াল অফ ফাংশন, তার মানে ডেরিভেটিভ বের করার জন্য। On the other hand, the process of integration is used for finding the limit of the sum of an infinite number of infinitesimal that are in the differential form f dash x dx. তো এখানে যে কাজটা করা হয় যে সাম করা হয়, যেটাকে আমাদের একটা ফাংশন থাকে তার সাম বা যোগফল করাটা হয়, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করা, আর ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একাত্রে জোড়াকৃত করে সেটাকে একটা বড় রূপে নিয়ে আসা। এবং ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন উভয় ফাংশনের জন্য হয় এবং ফাংশনগুলো কন্টিনিউয়াস হতে হয়। তো আমরা এগুলো বেসিক লেখা আছে, এটা আমাদের অত ইম্পর্টেন্ট না, আমরা জানি যে কিভাবে লিখতে হয়। মেইনলি আমাদের এখানে দেনের পরে যে লেখাটা আছে এটাই আমরা ইন্টিগ্রেশনের বেসিক হিসেবে সবাই জানি যে এই সাইনটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন বলা হয়। আর এই ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে অপারেটর, ইন্টিগ্রেশন ডিএক্স এটা হচ্ছে অপারেটর। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এক্স যে ভেরিয়েবলটা আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। যেমন ডি বাই ডিএক্স, এখানে এই ডিএক্স দ্বারা আমরা বুঝতাম যে এখানে এক্স এর সাপেক্ষে যে ফাংশনটা দেওয়া আছে তার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। সিমিলারলি এখানে এই যে ডিএক্স আর ইন্টিগ্রেশন যে সাইন, এটা দ্বারা আমরা বুঝবো এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো সেটা আমরা জানবো, যে ইন্টিগ্রেশন করলে আমরা যেগুলো পাবো সেগুলো সূত্র আমরা দেখব। তো ইন্টিগ্রেশন করে যদি আমরা জিএক্স পাই আর প্লাস সি দিতে হবে, এই প্লাস সি কেন দিতে হবে সেটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করতেছি। ইন্টিগ্রেশনের প্রকারভেদ সম্পর্কে যখন আলোচনা করব তখনই আমি প্লাস সি এবং ইন্টিগ্রেশনের লিমিট সম্পর্কে আলোচনা করব। তো প্রপার্টিস অফ ইন্টিগ্রেশনটাও আমাদের জানতে হবে, যে আমরা জানি যদি আমাদের ডিফারেন্সিয়েশনের সময় যদি দুইটা ডিফারেন্সিয়েশন পাশাপাশি যোগ অথবা বিয়োগ আকারে থাকতো, আমরা চাইলে সেই দুটোকে ডিফারেন্সিয়েশনকে আলাদা আলাদা দুইটা পার্টে বিভক্ত করে নিতে পারতাম। সিমিলারলি এখানে ইন্টিগ্রেশনের সময় যদি এরকম দুইটা ফাংশন থাকে এফ অফ এক্স, জি অফ এক্স, তারা যদি প্লাস অথবা মাইনাস আকারে একসাথে থাকে আমরা চাইলে আলাদা আলাদাভাবে একে লিখতে পারি। সিমিলারলি আমাদের যদি এখানে কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের আগে বাইরে লিখে তারপর ইন্টিগ্রেশন করতে পারি। এগুলো আমাদের ডিফারেন্সিয়েশনে যেভাবে ছিল ইন্টিগ্রেশনেও সেভাবে আমাদের রয়েছে। আর সাম স্ট্যান্ডার্ড রেজাল্ট অফ ইন্টিগ্রেশন, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন অলরেডি জেনেছি, যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো ছিল ঠিক তার বিপরীত আকারেই আসবে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। যেমন আমরা দেখেছি ডি বাই ডিএক্স অফ এক্স, তার মানে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পেতাম 1। এবার আমরা যদি 1 কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এক্স প্লাস সি। প্লাস সিটা আমি আলোচনা করব বলছি, এক্স পাবো, ডিএক্স কে ইন্টিগ্রেশন বা 1 কে ইন্টিগ্রেশন করলে পাবো এক্স। এভাবে এবার এখানে যেমন এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাইতাম, এবার আমরা ইন্টিগ্রেশন করলে উল্টাটা পাবো, এই ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন dx is equal to x to the power n plus 1 divided by n plus 1। এটা হবে, আমরা যেমন সূত্র দেখেছিলাম যে d by dx of x to the power n is equal to n x to the power n minus 1 ছিল, এটা পরিবর্তন হয়ে এভাবে হয়ে গেছে। সিমিলারলি এখানে প্রত্যেকটা সূত্রই দেওয়া আছে, এখানে যতগুলো সূত্র আমাদের দেওয়া আছে এগুলো সবগুলোই আমরা ব্যবহার করব ইন্টিগ্রেশনের সময়। এবং ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্সিয়েশনের মতো অতটাও ইজি না যে ডিফারেন্সিয়েশন আমরা চাইলেই কিন্তু খুব সহজে করে যেতে পারতাম, কোনো টেকনিক বা কোনো কিছু আমাদের মাথায় না রাখলেও হইতো। কিন্তু ইন্টিগ্রেশন যখন করব তখন আমাদের অনেক কয়টা ফর্মুলা বা অনেক ফর্মুলা বলতে টেকনিক মনে রাখতে হবে, যে কোনটা দেখলে কোন টেকনিকে ইউজ করতে হবে সেটা আমরা ইন্টিগ্রেশনের রূপ দেখেই বুঝতে পারবো। তো সেই জন্য আমরা সামনে যখন আগাবো তখন আমরা দেখবো আসলে কোনটার জন্য কোন রুল অ্যাপ্লাই বা কোন টেকনিক অ্যাপ্লাই করা হয়। কিন্তু বেসিক্যালি প্রথমে এই বেসিক প্রপার্টিগুলো আমাদের সবার জানতে হবে, আশা করি সবাই জানো, যেহেতু
ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কম বেশি সবাই পড়ছো। এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে, আমরা প্রায় 15টার মতো সূত্র দেওয়া আছে। 15টা সূত্র ডিফারেন্সিয়েশনের জন্য দেওয়া আছে, দেখে নিলেই হয়ে যাবে। তো যেহেতু আমি বলেছি আজকে বেসিক আলোচনা করব, এই যে 15টা সূত্র আছে এর উপরে যে ছোটখাটো ম্যাথ আছে সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তো এক্সাম্পল 1 এ আছে ইভালুয়েট ইন্টিগ্রেশন 2x, এখানে এটা একটু ভুল হয়েছে, এই যে নিচে লেখা আছে সলিউশনে এটা ঠিকমতো লেখা আছে, ইন্টিগ্রেশন 2x + 3 dx। তাহলে আমাদের এখানে f of x এর পরিবর্তে আছে 2x + 3, একে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তো প্রথম কাজ আমরা জানি যে দুটো ফাংশন যদি একসাথে যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে দুটো ইন্টিগ্রেশনকে আমরা আলাদা আলাদা পার্ট করে লিখতে পারি, দুই ভাগ করে। সেটাই করেছি, 2x dx ইন্টিগ্রেশন +3 dx। আমরা জানি এর পরে হচ্ছে যেখানে যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আগে বাইরে নিব। তো যদি এই 2 কে বাইরে নিই, এই 3 কে যদি বাইরে নিই, তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন x dx, বাইরে 2 থাকলো। আমরা জানি যে x এর x⁴n এর সূত্র আমাদের জানা আছে, এখানে আমরা লিখেছি x⁴n এর সূত্র। তাহলে x⁴n এর পরিবর্তে এখানে 1 আছে, তাহলে x⁴1 dx হবে x⁴1 + 1 ডিভাইডেড বাই 1 + 1, তাহলে হবে x²/2। তো যার কারণে এখানে x²/2 চলে আসছে। x²/2 ছিল, আর যেহেতু এখানে 2 বাইরে গেছে কাটাকাটি হয়ে শুধু x² হয়েছে। 3 কনস্ট্যান্ট বাইরে গেলে আমরা জানি যে শুধু ইন্টিগ্রেশন 1 কে ইন্টিগ্রেশন করলে যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় সেটা হয়, দ্যাট মিন্স 3x, এবং +c দিতে হবে, কারণ ইন্টিগ্রেশনের ভিতরে যদি লিমিট দেওয়া না থাকে, দ্যাট মিন্স ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর ডিফাইনাইট ইন্টিগ্রাল। ডিফাইনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল, তার মানে সেখানে লিমিট দেওয়া থাকবে, কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলা হবে, কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত, সেটা যদি দেওয়া থাকে সেটাকে বলবো আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল। আর প্রথমে আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল নিয়ে পড়বো। ইনডিফাইনাইট কথার মানেই আমরা জানি যে অনির্দিষ্টকরণ, তার মানে লিমিটের কোনো নির্দিষ্ট সীমা নাই। আমরা একটা ফাংশন দেওয়া থাকবে, তার ইন্টিগ্রেশন করতে বলা হবে, একটা অপারেটর দেওয়া থাকবে, হয়তো এক্স এর সাপেক্ষে করো বা ওয়াই এর সাপেক্ষে করো, কিন্তু এখানে লিমিট দেওয়া থাকবে না। যখন আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল করবো তখন দেখবো এখানে একটা লিমিট দেওয়া হয়, এখানে একটা লিমিট দেওয়া হয়, তার মানে কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সেটা যদি দেওয়া থাকে সেটাকে আমরা বলবো ডিফাইনাইট ইন্টিগ্রাল, আর যদি না দেওয়া থাকে সেটাকে বলবো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালে যেহেতু আমরা লিমিট দেওয়া থাকে না, তার জন্য +c সবসময় দিতে হবে, কারণ আমরা এখান থেকে এক্স্যাক্টলি ভ্যালু বের করতে পারি না, কারণ এর লিমিট তো দেওয়া নাই। একটা জিনিসের যদি লিমিট না দেওয়া থাকে তার এক্সাক্ট ভ্যালু কিন্তু বের করা সম্ভব না, এবং সেই জন্য সি দ্বারা এখানে একটা কনস্ট্যান্ট বোঝানো হয়েছে যার মান আমরা জানি না। এখন x² + 3x +c দ্বারা বোঝাচ্ছে এর থেকে কিছুটা বেশি হতে পারে বা কমও হতে পারে, এই +c সেটা অ্যাডজাস্ট করে নিবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা এইটুকু পর্যন্ত? ইন্টিগ্রেশনের বেসিক সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আর আজকে তোমাদের প্রেজেন্ট এত কম কেন? তোমাদের তো প্রেজেন্ট একটা রেগুলার ক্লাস ছিল তোমাদের। তোমাদের কি অন্য কোথাও ক্লাস ছিল এতক্ষণ? স্যার অন্য কোথাও ক্লাস নাই আজকে, মনে হয় সবাই নাই অনলাইনে। আচ্ছা, যাই হোক। সবাই তো বললো 2টাই ক্লাস আছে, সবাই জানে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ইন্টিগ্রেশনের বেসিকটা আমরা দেখলাম, তাহলে আমরা আজকে বেসিক নিয়ে আলোচনা করি। এখানে এক্সাম্পল 2 তেও এইভাবে দেখানো হয়েছে, দ্যাট মিন্স আমরা যখন ডিফারেন্সিয়েশনের শুরুতে করেছিলাম তখন কিন্তু প্রথমে ডিফারেন্সিয়েশনের 10 থেকে 15টা বলে দেওয়া হয়েছিল যে সূত্র, এই সূত্রগুলো অনুসারে প্রথম ডিফারেন্সিয়েশনগুলো আমরা শিখেছিলাম। তো সেইভাবে আমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেওয়া আছে, সেগুলো অ্যাপ্লাই করে আমরা বেসিক প্রবলেমগুলো প্রথমে শিখবো, যেগুলোতে আমাদের নতুন কিছু নয়, শুধু সূত্রটা অ্যাপ্লাই করাটাই হলে হবে। বেশ, যেমন এখানে 4x² আছে, 7x আছে, আর 6 আছে, তো আগেরটার মতো এটাই যেমন ওটাও সেরকম। এভাবে 4টাকে প্রথমে বাইরে নিতে হবে, তারপর x² কে ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে 7টাকে বাইরে নিয়ে x কে ইন্টিগ্রেশন করতে হবে, 6টাকে বাইরে নিয়ে 1 * dx ইন্টিগ্রেশন করলে এভাবে চলে আসবে 4/3x³ - 7/2x² + 6x + c। সবসময় মনে রাখতে হবে, যদি মনে না থাকে ইন্টিগ্রেশনে যে পাওয়ারটা থাকে তার পাওয়ার কিন্তু বৃদ্ধি পায়। যেমন এখানে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার ছিল কত, x², 2 ছিল, যখন ইন্টিগ্রেশন করা হয়েছে তখন সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3 চলে আসছে। তো এটা খেয়াল রাখতে হবে। যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখা যাবে কি, যদি x² থাকতো, একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা x হয়ে যেত, মানে পাওয়ার 1 হ্রাস পাইতো, আর ইন্টিগ্রেশন করার সময় পাওয়ার 1 বৃদ্ধি পাবে। এটা সবসময় বেসিকের জন্য মনে রাখতে হবে।
ওকে, এখানে আরো ইন্টিগ্রেশন আছে, এগুলো আমি আর আলোচনা করলাম না, কারণ এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, জাস্ট তোমাদের বোঝার সাথে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা এক্সাম্পল 4টা একটু দেখতে পারি। কোনো ক্ষেত্রে যদি এরকম মানে রুট ওভারের ভিতরে এভাবে থাকে, রুট ওভারে খাওয়ার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হয়। আমি বলেছি যে ইন্টিগ্রেশন করার সময় কিন্তু আমাদের বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কারণ ইন্টিগ্রেশন মানে আমি দেখতেই পাচ্ছি যার যেহেতু তার পাওয়ার বৃদ্ধি পাইতেছে, একটা জিনিসের পাওয়ার যখন বৃদ্ধি পায় সেটাকে মেনটেন করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে যে জিনিসটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাকে যদি তুমি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। আর যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে ডিকায় হইতেছে বা হ্রাস পাইতেছে, সেক্ষেত্রে তার অত কিছু মেনটেন করতে হয় না, কারণ সে তো হ্রাস পাইতেই আছে, আস্তে আস্তে সে ছোটই হবে। কিন্তু আমরা জানি যে ইন্টিগ্রেশনটা আস্তে আস্তে বড় হয়। তো সেই হিসাবে আমাদের ইন্টিগ্রেশন করার সময় এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। ইন্টিগ্রেশনে আমরা টেকনিক অবলম্বন ছাড়া কিন্তু ইন্টিগ্রেশন সবসময় করে আগাতে পারবো না। যেমন এখানে যদি এটা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র নিতে চাই তাহলে কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ নিচে আছে, তারপর রুট আছে, রুটের মধ্যে আবার দুইটা রুটের মধ্যে আবার প্লাস আছে। তো ওটা আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র নিয়ে করলে হবে না তা না, হবে, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে বা বড় হয়ে যাবে, যেহেতু আমি বলেছি যে পাওয়ারের বৃদ্ধি পাইলে সে জিনিসটা একটু লেন্দি হয়। তো প্রথম কাজ হলো এটাকে আমরা একটু ফরম্যাটে নিয়ে আসবো, নিচ থেকে কিভাবে উপরে নেওয়া যায়, নিচের অংশের রুটটা কিভাবে সরায় নেওয়া যায়, এটাই আমাদের প্রথম উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য পালনের জন্য আমাদের একটা জানা আছে যে কনজুগেটের ব্যাপার আছে, যে এইখানে দুইটা রুট আছে, এদের মাঝখানে আছে একটা প্লাস। তো এই দুইটা রাশি নিব, কিন্তু মাঝখানে একটা মাইনাস নিয়ে উপর নিচে গুণ করে দিব। তাহলে আমরা জানি যে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে যে ফরম্যাটটা আছে এ প্লাস বি ফরম্যাটে আছে। তার সাথে যদি আমি এ মাইনাস বি ফরম্যাটে নিয়ে আসি তাহলেই আমরা বলতে পারি যে আমাদের সূত্র চলে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো রুট ওভার দেখলে বা কোনো ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থাকলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়, কারণ সেক্ষেত্রে আমাদের এটাকে সহজ করে নিতে হয়। আর এটাকে বলা হয় কনজুগেট। এটার বিপরীত বা এটা মাঝখানে বিয়োগ দিয়ে যেটা নেওয়া হয় বা যোগ দিয়ে নেওয়া হয়, যদি এখানে মাঝখানে মাইনাসটা থাকতো তাহলে আমরা প্লাসেরটা নিতাম, এভাবে করে বুঝে নিতে হয়। তো যেহেতু প্লাস আছে তাহলে এই মাঝখানে এই যে মাইনাসটা নিয়ে উপর নিচে গুণ করছি, আর উপর নিচে গুণ করলে আমাদের অঙ্কের যে মানের যে ব্যাপার আছে সেটা কোনো কিন্তু মানে পরিবর্তন হয় না, কারণ এটা উপরেও নিচে নিচেও নিচে কাটাকাটি করলে উপর নিচে তো এটা থাকতেছে না। কিন্তু আমাদের প্রয়োজনের সাথে আমরা এভাবে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম প্রয়োজনের স্বার্থে। তখন আমরা বলেছি যে আমাদের নিচের সূত্র হয়ে যাবে, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটার উপর স্কোয়ার করলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এবং সূত্রে মাইনাস, আর বি স্কোয়ার করলে হয়ে যাবে এক্স প্লাস থ্রি, দ্যাট মিনস এক্স মাইনাস থ্রি হয়ে যাবে, কারণ আগে একটা মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন আছে। তো হয়ে গেল, কাটাকাটি করলে আমাদের এক্স এক্স কেটে যাবে, এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান যোগ করলে হবে মাইনাস ফোর, যার জন্য এখানে মাইনাস ওয়ান বাই ফোরটাকে বাইরে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নিচে যে আমাদের রুট ছিল সেটা উঠে গেছে এবং ওয়ান বাই ফোর চলে আসছে, মাইনাস ওয়ান বাই ফোর। তো সেই ওয়ান বাই ফোর এবার দুইটা অংশে ডিভাইডেড বাই করতে পারি, কারণ উপরেও তো দুইটা পার্ট আছে। আমরা জানি যে দুইটা পার্ট যদি যোগ বিয়োগ আকারে থাকে সেটাকে দুই ভাগ করে ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারি। যেহেতু মাইনাস ওয়ান বাই ফোর দুই উপায়ের সাথে গুণ হবে, দিয়ে দিব ওয়ান বাই ফোর। তাহলে প্রথমটা দিলাম মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তারপরে আবার সূত্র মতো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস আছে, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, প্লাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন রুট ওভার এক্স প্লাস থ্রি ডিএক্স। তো এবার আমরা রুট ওভার এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আছে, তো এটাকে আমরা যদি বলতে পারি এভাবে, আমরা এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ, কারণ আমরা জানি রুট মানে হচ্ছে হাফ। তো সে সিমিলারলি আমরা এটাও লিখতে পারি এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার হাফ। এটাকে এবার ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে হবে কি এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান হুইচ ইজ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, নিচেও থ্রি বাই টু চলে আসবে। উপরে ইন্টিগ্রেশনের সময় উপরে যেটা আসে নিচেও সেটা দিয়ে আসে। তো থ্রি বাই টু যদি আসে সেখানে এখানে ক্যালকুলেশন করে মাইনাস ওয়ান বাই ফোর, এইটা আসছে আগে, এইটা যেহেতু এক্স মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু। আবার সিমিলারলি এইটা করলে ওয়ান বাই সিক্স এক্স প্লাস থ্রি থ্রি টু দি পাওয়ার টু প্লাস সি দিতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে ইন্টিগ্রেশন কিন্তু একই লাইনে সবগুলো ইন্টিগ্রেশন একসাথে করতে হয়, কারণ আমরা জানি যে যখন আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করব তখন কিন্তু আমাদের প্লাস সি দিতে হবে। তো এই প্লাস সি আমরা কখন দিব? যখন আমরা ইন্টিগ্রেশন সাইনটা উঠিয়ে দিয়ে ইন্টিগ্রেশন অপারেশনটা করে নিব তখনই প্লাস সি দিতে হবে। তার মানে দেখা গেল যে এইটা ইন্টিগ্রেশন এখন করা যাচ্ছে না, কিন্তু এইটা কিন্তু দুই লাইন আগে থেকে ইন্টিগ্রেশন করা যায়, এরকম হতে পারে অনেক ক্ষেত্রে, যেমন এক পাশে অনেক অপারেশন করা লাগতেছে, এটাকে সুন্দরভাবে সাজাইতে হইতেছে, হচ্ছে না, যোগ বিয়োগ করা লাগতেছে, হইতেই পারে এরকম। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মানে অবশ করে রেখে দিব, মানে এটা পাশের সাথে নিয়ে আসবো।
যখন দেখবো এটাও ইন্টিগ্রেশন করার মতো যোগ্যতা অর্জন করছে আর এটাও যোগ্যতা অর্জন করছে, তখনই কেবল ইন্টিগ্রেশন একসাথে করে দিব, কারণ আমার প্লাস সি দিতে হবে। এখন তুমি যদি একটা ইন্টিগ্রেশন করে ফেলাইছো আর একটা ইন্টিগ্রেশন সাইন আছে কিন্তু প্লাস সি দিলা, তা তো হবে না, কারণ প্লাস সি তখনই তো হবে যখন ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে। তো ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন করার সময় সবগুলো ইন্টিগ্রেশন একই লাইনে করব, তার মানে একই লাইনে করা এমন কিছু না, কন্টিনিউয়াসলি চলে আসবে যে ইন্টিগ্রেশন সাইনটা একই লাইনে উঠাবো আমরা। এখানে আরো আছে, দেখে নিবে, এগুলা আমি আর আলোচনা করলাম না, এখানে এক্সারসাইজ আছে, এগুলো দেখবা। তো এটা প্রথম লেসনে কারো কোনো সমস্যা আছে কিনা, বেসিক জাস্ট ইন্টিগ্রেশন গুলো আমি দেখাইলাম। বেসিক ইন্টিগ্রেশন আশা করি তোমরা সবাই কম বেশি জানো, এটা তেমন নতুন কিছু না, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সামনে যাব, তখন কিন্তু এগুলোই আমাদের আবার দরকার হবে, কারণ বেসিক ঠিক না থাকলে যতই আপার লেভেলে যায় আমার লাভ হবে না। আচ্ছা, আমি এবার লেসন 2 তে চলে যাব আমাদের আজকের ক্লাসে। আমি দুইটা ক্লাস, যেহেতু একদিনে তোমাদের দুইটা ক্লাস বলতে আমি দুইটা ক্লাসকে একটা হিসেবে কাউন্ট করতেছি এখানে। ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, আমি বলেছি যে ইন্টিগ্রাল দুই ধরনের হয়, ইন্টিগ্রেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল। তো আমি নামকরণ থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি, আমরা যেমন বলি না যে ডিফাইনাইট আর্টিকেল, ইনডিফাইনাইট আর্টিকেল। ইনডিফাইনাইট মানে কি? ইনডিফাইনাইট মানে হচ্ছে মানে যেগুলো অনির্দিষ্টবাচক, নির্দিষ্ট থাকে না, মানে যেমন এ এন, এটা হচ্ছে ইনডিফাইনাইট আমরা দেখেছি আর্টিকেল, আর ডিফাইনাইটে দেখেছি দি। তো ওইটার মতোই এখানে, যে এখানে ডিফাইনাইট মানে হচ্ছে লিমিটের ক্ষেত্রে, এক্ষেত্রে ইন্টিগ্রাল যেহেতু, তো ডিফাইনাইট ইন্টিগ্রাল হবে এমন যেখানে লিমিটের সীমাস্ত মানগুলো দেওয়া থাকবে, তার মানে সীমাস্ত মান যেসব ইন্টিগ্রালে দেওয়া থাকবে, লিমিটের মান, দ্যাট মিনস ইংরেজিতে বলে লিমিটের মান যে ইন্টিগ্রেশনে দেওয়া থাকবে সেটাকে বলা হবে ডিফাইনাইট ইন্টিগ্রাল। আর যে ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেওয়া থাকবে না, যেমন একটু আগে যে আমরা ইন্টিগ্রেশন গুলো করতেছিলাম সবগুলোতে লাস্টে এসে প্লাস সি দিয়েছি, কেন দিয়েছি? কারণ ওখানে কোনো লিমিট ছিল না ইন্টিগ্রেশনে, তাহলে ওই ইন্টিগ্রেশনকে আমরা বলবো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালে কোনো লিমিট দেওয়া থাকবে না। তো আমরা প্রথমে সহজটা দিয়ে শুরু করব, ইনডিফাইনাইট দিয়ে শুরু করব, লাস্টে এসে আমরা ডিফাইনাইট দেখবো। ইনডিফাইনাইট আর ডিফাইনাইটের মধ্যে প্রসেসে কোনো ঝামেলা নাই, প্রসেস একই রকম ভাবে আগানো যায়, কিন্তু লাস্টে যে ডিফাইনাইট ইন্টিগ্রালে যে আমাদের মানটা বসাইতে হয়, যে লিমিট দেওয়া থাকে সেই লিমিট বসাইতে হয়, এবং লিমিটের মান যখন বসানো হয় ডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে তখন এক্স্যাক্টলি একটা ভ্যালু পাওয়া যায়, যার কারণে ডিফাইনাইট ইন্টিগ্রালের পরে কোনো প্লাস সি দেওয়া হয় না। কিন্তু ইনডিফাইনাইট ইন্টিগ্রালে দেখা যাবে যে যে ভ্যারিয়েবলটা ছিল সেই রকমই একটা মানে মান পেয়েছি, কোনো এক্সাক্ট মান পাইনি। যেমন আমরা একটা এই যে একটা ইন্টিগ্রেশন আছে, এইভাবে এক্স এর জায়গায় যদি এক্স স্কোয়ার থাকে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এক্স কিউব বাই 3 পাবো। তো এখানে এক্স তো উঠা যায় নাই, এক্স এর মান তো আমি জানি না, যার কারণে এটাকে বলতেছি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, তাই না? এক্স এর মান আমি বের করতে পারতেছি না, যে কিন্তু সেই জন্য আমরা এখানে প্লাস সি দিই, যেহেতু আমরা ভেরিয়েবলের মান এক্স্যাক্টলি পাচ্ছি না, সেজন্য আমরা প্লাস সি দ্বারা এটাকে অ্যাডজাস্ট করে নিই, যে এক্স কিউবের মান এটা হইতে পারে, এর থেকে কম হইতে পারে, বেশি হইতে পারে, প্লাস সি সেটাকে অ্যাডজাস্ট করে নিবে। কিন্তু যখন ডিফাইনাইট ইন্টিগ্রাল হবে তখন তো আমার লিমিট থাকবে, যে এই ফাংশনটা কতটুকু হচ্ছে। মনে করো 2 এক্স অক্ষ এক্স ঘর 2 থেকে শুরু করে এক্স ঘর 5 ঘর পর্যন্ত আছে, তো এইটুকুর মধ্যে আমাদের ইন্টিগ্রালের মানটুকু কতটুকু হবে সেটা আমরা এক্স্যাক্টলি বের করতে পারবো। কিন্তু আমাদের একটা গ্রাফ আছে যার কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই, তার তো আমরা ইন্টিগ্রেশন ওইভাবে শেষ করতে পারবো না, যেহেতু তার লিমিট নাই। লিমিট যাদের নাই তাদের ক্ষেত্রে প্লাস সি দিতে হবে। ওকে, তো এক্সাম্পল অফ ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আগে যেমন দেখছি সেখানেও এই একই রকম ইন্টিগ্রাল, যেমন ইন্টিগ্রেশন 3x টু দি পাওয়ার 5 প্লাস 7x স্কয়ার প্লাস 8dx। প্রথম কাজ প্রথমে করতে হবে, এগুলোকে তিনটা পার্ট করে নিতে হবে আলাদা আলাদা, এবার কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিতে হবে, তারপর x টু দি পাওয়ার 5 x স্কয়ার আর 1 থাকবে, এগুলো সবগুলো x টু দি পাওয়ার। এখন পর্যন্ত যতগুলো আমরা ম্যাথ দেখলাম সবগুলো কিন্তু একটা সূত্রের আন্ডারেই করা হচ্ছে, যে x টু দি পাওয়ার n। আস্তে আস্তে আমরা দেখবো যে cos x sin x এগুলো থাকলে কি হবে, e টু দি পাওয়ার x থাকলে কি হবে, log x ln x এগুলো থাকলে কি হবে, আস্তে আস্তে আমরা সামনে আগাবো, অনেক সামনে আছে, তো আমরা এগুলো আগাবো। তো এইভাবে করে আমরা এই লাস্টে কিন্তু অবশ্যই প্লাস সি দিতে হবে। কেউ যদি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করে কিন্তু প্লাস সি না দেয় তাহলে কিন্তু তার ম্যাথ হবে না, কারণ আমি বলতেছি একটা জিনিসের মান বের করা সম্ভব না, তাকে তুমি যদি একটা মানে এক্সপ্রেশন আকারে লেখো তাহলে কিন্তু তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সি ডিপেন্ড মানে ই করে, সি মানে এখানে কনস্ট্যান্ট। এখানে আরো एग्जांपल আছে, যেমন 4 প্লাস 3x প্লাস 2x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x dx আছে। তো কি করব, x দ্বারা সবাইকে ভাগ করে দিব,
যেহেতু এক্স সবার নিচেই আছে, তাহলে 4/x প্লাস 3 প্লাস 2x কিউব dx। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা জানি যে 4 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, 1/x আমরা জানি 1/x dx ইজ ইকুয়াল টু ln x। যেমন আমরা দেখেছি যে ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাইতাম, এবার 1/x কে ইন্টিগ্রেশন করলে 1 ln x পাবো। কিন্তু খেয়াল রাখতে হবে যে ln x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা 1/x পাবো না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় এরকম হয় না কিন্তু। এভাবে করে আমরা মানগুলো বের করে নেব। এখানে আরো এক্সাম্পল আছে, এই যে 3x স্কয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 2, এগুলো ইজিলি করা যাবে, সমস্যা নাই, সবগুলোই করতে পারবা তোমরা আশা করি। এখানে যদি এরকম এক্সাম্পল 4 এ আছে, দুইটা গুণ আকারে আছে, প্রথমে গুণ করে দিতে হবে x কিউব মাইনাস 2x স্কয়ার 1/x মাইনাস 5, তাহলে প্রথমে এটা গুণ করে দিতে হবে, চারটা অংশ পেয়ে যাব। এবার এই চারটা অংশ ইন্টিগ্রেশন করে দিলে অ্যান্সার চলে আসবে। এরপরে এখানে একটা ম্যাথ বলেছে যে আমরা এতক্ষণ তো দেখলাম শুধু ফাংশন দেওয়া আছে, তার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। তো এবার আমরা যদি বলি যে নির্দিষ্ট একটা পয়েন্টে নির্ণয় করতে বলা হয়েছে ইন্টিগ্রেশন, সেটা কিভাবে হবে? এখানে বলছে ফাইন্ড দ্য ফাংশন f whose tangent has slope x cube minus 2/x square plus 2 for each value of x and whose graph passes through the point 1,3। তাহলে বলা হয়েছে একটা ফাংশন f নির্ণয় করতে বলা হয়েছে, এবং সেই ফাংশনটা কিন্তু যাবে 1,3 পয়েন্ট থেকে, এবং তার ট্যানজেন্টটা দেওয়া আছে, ট্যানজেন্ট হ্যাজ স্লোপ, স্লোপের সূত্রটা দেওয়া আছে। আমরা জানি যে ট্যানজেন্ট লাইন বা স্লোপ যে ইকুয়েশনটা আছে আমরা পড়েছি, স্লোপের ইকুয়েশন হচ্ছে dy/dx বা f' x বলি আমরা স্লোপকে। তাহলে f' x মানে হচ্ছে স্লোপ, আমরা জানি যে লেখা হয়েছে দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য ডেরিভেটিভ অফ f। এখানে বলাই হয়েছে দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট ইজ দ্য ডেরিভেটিভ অফ f। দ্যাট মিন্স এই যে f ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভটাই হবে এই স্লোপ f', যেটাকে আমরা f' দিয়ে প্রকাশ করি, তাহলে এইটা f'। তাহলে আমরা f(x) এখান থেকে বের করতে পারবো। f(x) এর সূত্র আমরা প্রথমেই দেখেছি, f(x) ইন্টিগ্রেশন f'(x) dx। এটা লেখা যায়, যেহেতু আমি বলেছি যে একটা ফাংশন ডিফারেন্সিয়েশন থাকলে সেই ডিফারেন্সিয়েশন ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পরস্পর জিনিসটা কিন্তু ইন্টিগ্রেশন আকারে লেখা যায়। যেমন এই ডিফারেন্সিয়েশন একটা ফাংশন তো দেওয়া আছে, এটা আমরা বসাই দিলেই হয়ে যাবে। আমরা এই জিনিসটা কিন্তু প্রথমে দেখেছিলাম, কিন্তু ওখানে আলোচনা করি নাই হয়তো এটা। এটাকে বলা হয় এন্টি ডেরিভেটিভ। এই যে ফাইন্ডিং দ্য লিমিট অফ দ্য সাম অফ দ্য ইনফিনিট নাম্বার অফ দ্য ইনফিনিটেসিমাল দ্যাট আর দ্য ডিফারেনশিয়াল ফর্ম অফ f'(x)। তার মানে f'(x) থাকলে তাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা f(x) এর মান পাবো, এখানে এটা বলা আছে। তো সেই জন্য এটা এইভাবেও লেখা যায়, যেমন এরকম দাস d/dx dx ইজ ইকুয়াল টু f(x)। তাহলে আমরা এটা কি আমরা লিখতে পারি g'(x) ইজ ইকুয়াল টু f(x)। তাহলে এই যে f(x) যেহেতু লিখেছি দ্যাট মিন্স g'(x), তাহলে g'(x) কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা g(x) পাবো, তাই না? এন্টি ডেরিভেটিভ বলা হয় এটাকে। তো সেই হিসাবে আমরা এটাকে লিখে নিলাম, এই যে f(x) ইজ ইকুয়াল টু f'(x), এটা কিন্তু সূত্র f(x) ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন f'(x) dx। সকল ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন একটা ফাংশন f(x) হয়, তার ডিফারেন্সিয়েশনটা যদি দেওয়া থাকে, মানে f'(x) টা দেওয়া থাকে, তাহলে f'(x) দেওয়া থাকলে তার কিন্তু আমি f(x) টা ইন্টিগ্রেশন করেই নির্ণয় করে দিতে পারি। তো যেহেতু দেওয়া আছে, তারপরে ওখানে ইন্টিগ্রেশন করলেই আমরা চলে আসবো যেটা, এবং প্লাস সি দিতে হবে। এবং প্লাস সি কেন দিতে হবে? এই প্লাস সির মানটা এখন আমরা বের করতে পারবো, কারণ কি এখানে এক্স এর মান দেওয়া আছে। এই যে বলা আছে না দা এক্স ভ্যালু অফ এক্স হুজ গ্রাফ পাসেস থ্রু দা পয়েন্ট, তার মানে এক্স এর মান এখানে দেওয়া আছে 1,3 থেকে যায়। তাহলে এখান থেকে আমি মান নির্ণয় করতে পারবো, যেহেতু এফ অফ এক্স আমরা জানি একটা পয়েন্টে মানে দুইটা কি থাকে, একটা থাকে এক্স আর একটা থাকে এফ অফ এক্স। প্রথমটা থাকে এক্স হয় আর পরেরটা থাকে ওয়াই বা এফ অফ এক্স। ওয়াই কে এফ অফ এক্স বলা হয়, আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বলি আমরা সবসময়। তো সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি, তাহলে এফ অফ এক্স এর মান এখানে দেওয়া আছে কত 3, মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এফ অফ এক্স এর মান। দ্যাট মিন্স 3 ইজ ইকুয়াল টু, আর যেখানে এক্স থাকবে সেখানে 1 বসিয়ে দিব আমরা। এই যে এটা এই জায়গায় 3 বসাবো, আর এখানে 1 x টু দি পাওয়ার 4 এর জায়গায় 1 টু দি পাওয়ার 4 2/1 প্লাস ইনটু 2 ইনটু 1 প্লাস সি। এখান থেকে সি এর মানটা পেয়ে যাব আমরা। এই যে বসাইলাম, এখান থেকে আমরা সি এর মানটা বসাই দিই, পেয়ে গেলাম। এবার এই সি এর মানটা এফ অফ এক্স এর জায়গায় বসাই দিলেই আমরা, এখানে বসাই দিলে সি এর মানটা বসাই দিলে আমরা
পেয়ে যাবো মান। এই যে বসিয়ে দিয়েছি, তাহলে এটাই আমাদের দ্য ডিজায়ার্ড ফাংশন ইজ এটা। তো এভাবে আরো এক্সাম্পল দেওয়া আছে, টাইম ট্রাভেলের ব্যাপার আছে আমাদের। এক্সাম্পল সি, অ্যান অবজেক্ট ইজ মুভিং সো দ্যাট ইজ স্পিড অ্যাট টাইম আফটার টি মিনিটস ইজ ভি অফ টি। আমাদের স্পিড দেওয়া আছে, এই স্পিডকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর টি হচ্ছে এখানে টাইম, 1+4t+3t² মিটার পার মিনিট, মানে পার মিনিটে এই স্পিড হয় এরকম। হাউ ফার দ্য অবজেক্ট ট্রাভেল ডুরিং থার্ড মিনিট, বলা হয়েছে তৃতীয় মিনিটে এই অবজেক্টটা কত দূরত্ব চাইছে। আমরা জানি যে দূরত্ব আর বেগের সাথে সম্পর্ক আছে, তাই না? আমরা জানি যে v ইজ ইকুয়াল টু এস বাই টি, অথবা যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি তাহলে v ইজ ইকুয়াল টু ডিএস বাই জিটি। যেহেতু এখানে টি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা v অফ টি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিএস ডিভাইডেড বাই জিটি, সেটা আমরা লিখতে পারি। এই যে আমরা লিখেছি এখানে সেটাই। let s of t denote the displacement of the car after 3 minutes। তো ডিসপ্লেসমেন্টকে আমরা যেটাকে বলি দূরত্ব আর কি। তাহলে আমরা জানি যে since v of t is equal to ds by dt is equal to s dash t, আমরা এখানে s dash t বলতে পারি, কারণ আমরা জানি তো ds by dt মানে কি। আমরা দেখেছি যে dx by dy, আমরা বলেছি সেটাকে কি y1 বা x dash যেটাই বলি, y1 বা y dash, সেটা বলেছি আমাকে। যেহেতু এখানে s আছে, s ফাংশন আছে, তাহলে আমরা এখানে s dash t ও এটাকে বলতে পারি। যেমন f of x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেতাম কি d by dx into f of x, সেই রকমই তো এখানে আছে। তাহলে এখানে f of x এর জায়গায় আছে s, তাহলে আমরা এটা লিখতে পারি s dash t, যেহেতু ফাংশন আকারে আছে। তাহলে আমরা জানি যেহেতু s dash t এর মান পাইছি, এখান থেকে আমি s of t এর মান বের করতে পারি। আমি একটু আগেই দেখাইছি যে s of t মানে f of t is equal to দেখেছি ইন্টিগ্রেশন f dash t dt। তাহলে এখানে আমরা ওইটাও লিখতে পারি যে s of t is equal to ইন্টিগ্রেশন s dash t dt। এখানে v of t না লিখে s dash t লিখতে পারি, কারণ v of t যেটা সেটাই তো s dash t। তাহলে এখানে s dash t লিখতে পারি, কারণ আমি একটু আগে এক্সাম্পলে এটা দেখেছি আমরা সেটা। এই যে f of x is equal to integration f dash x dx। সিমিলারলি এখানে লিখতে পারি s of t is equal to integration s dash t dt, যেহেতু এখানে t এর সাপেক্ষে দেওয়া আছে। লিখে নেব সেটা, s dash t এর মানে এখানে দেওয়াই আছে, v of t তো মানে s dash t, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা লিখে নিব, এইভাবে লিখে নিলাম। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করে নেব t এর সাপেক্ষে, করলে প্লাস c অবশ্যই পাবো, 1 + 2t² + t³ + c ডুরিং দ্য থার্ড মিনিট। আমার তৃতীয় মিনিটে এটা চেয়েছে আমাদের, তাহলে আমরা থার্ড মিনিটে যদি চাই, থার্ড মিনিট থেকে মানে 3 মিনিটে যতটুকু গেছে সেইখান থেকে যদি আমরা 2 মিনিট আগের যে 1 মিনিট আর 2 মিনিট মিনিটের যে সময় যতটুকু গেছে সেটা যদি বিয়োগ দিই, তাহলেই তো আমি পাবো। মানে 3 মিনিটে সে মোট যতটুকু গিয়েছে আর তার আগের মিনিটে সে যতটুকু গিয়েছে সেটুকু যদি বিয়োগ দিই, তাহলেই তো আমি এক্স্যাক্টলি তৃতীয় মিনিটে কতটুকু গিয়েছে সেটা আমরা পাবো। এটা আমরা জানি, যেমন যদি এটাকে একটা রেখা হয়, এখানে যদি এটা 2 হয়, এটা যদি 3 হয়, তো এই পুরোটাকেই বলতেছে কি মোট দূরত্ব গিয়েছে। আর এই আগের মিনিট মানে আমি যদি এক্স্যাক্টলি তৃতীয় মিনিটে চাই, তাহলে এই দ্বিতীয় মিনিট পর্যন্ত যতটুকু গিয়েছে সেটুকু যদি এই পুরোটা থেকে বাদ দিই, তাহলেই আমরা তৃতীয় মিনিটটা পাবো। তো সেইটাই এখানে করা হয়েছে, s of 3 মানে তৃতীয় মিনিটের দূরত্ব মাইনাস তৃতীয় মিনিটের দূরত্ব মানে হচ্ছে প্রথম থেকে তৃতীয় মিনিটের দূরত্ব, আবার প্রথম থেকে দ্বিতীয় মিনিটের দূরত্ব যদি এখান থেকে বিয়োগ দিই, তাহলেই আমরা পেয়ে যাবো যে এখানে আমরা s of t এর মান যেহেতু পাইছি, তাহলে s of 2 যদি এখানে দিয়ে দিই বা s of 3 যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমি মান পেয়ে যাবো। যেখানে t আছে সেখানে 3 বসাবো একবার, যেখানে t আছে সেখানে একবার 2 বসাবো। এই যে 3 - 2 × t², দ্যাট মিনস 9 প্লাস 3³ = 27, তারপর প্লাস c তোর মান জানি না, প্লাস c দিয়ে দেবো। এবার সূত্র মতো মাইনাস, এবার 2 বসায় দেবো, তাহলে 2 - 2 × t² করলে আসবে 4। এই যে তারপর -8 - c, এখানে c কাটা যাবে, বাকি ক্যালকুলেশন করলে 30 মিটার, দ্যাট মিনস তৃতীয় মিনিটে আমরা 30 মিটার চলে যাব। তো এখানে আমরা এইভাবে আমরা ফিজিক্সের যে ম্যাথগুলো আছে, যেটা আছে টাইমের ব্যাপার আছে, দূরত্বের ব্যাপার আছে, বেগ আছে, এগুলো আমরা বের করতে পারি। এছাড়া আমরা যদি আমাদের সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যে ওই যে স্লোপের ব্যাপারটা আছে সেগুলো নির্ণয় করতে পারি এখান থেকে। তো এর কিন্তু বেশ সিম্পল, বাট এর কিন্তু কি বলে অ্যাপ্লিকেশন রয়েছে অনেক। তো এই দুটাই আজকের আমার ক্লাস। আজকে আমরা জাস্ট ইন্টিগ্রেশনের বেসিকটা শেখার চেষ্টা করেছি। বেসিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই পর্যন্ত ততটুকু বুঝাইছি।
কারো কোনো কোশ্চেন আছে? থাকলে কোশ্চেন করতে পারো। আমি আবারও বলতেছি, ইন্টিগ্রেশন কিন্তু আমি কেবল আজকে শুরু করছি, হয়তোবা মনে হতে পারে যে এটুকু তো খুবই ইজি লাগলো, বাট যখন আমি আরো সামনে যাব, ইন্টিগ্রেশন কিন্তু বললাম যে ডিফারেন্সিয়েশন মানে কি, ভাগ করে ক্ষুদ্র করা। তো আমরা ডিফারেন্সিয়েশন যত সামনে আগাইছি দেখা গেছে কি সেটা আরো মানে ভালো মতো আসছে, আমাদের করতে সুবিধা হয়েছে যত নতুন নতুন টেকনিক অবলম্বন করছি। ডিফারেন্সিয়েশন গুলো কিন্তু আমাদের করতে গিয়ে আমাদের আরো মানে ভালো লাগছে বা সিস্টেমেটিক ওয়েতে চলে আসছে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ঠিক বিপরীতটা হবে, যত আমরা ইন্টিগ্রেশনের সামনে যাব দেখা যাবে যে তাকে যদি আমরা প্রথম থেকেই কোনো টেকনিকে না নিয়ে নিই তাহলে সে বেপরোয়া হয়ে যায়, তাকে কিন্তু কন্ট্রোলে রাখা যায় না, সে মানে তার শাখা পোশাখা এত বিস্তৃত করে, মানে খুবই একটা মানে দেখলেই বোঝা যায় যে বিদঘুটে টাইপের একটা ইন্টিগ্রেশন চলে আসছে। সো সেই হিসাবে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে। ইন্টিগ্রেশনের সময় আমরা যখন কলেজ লাইফে যখন পড়েছো, যারা হয়তো বা এখানে নর্মালি পড়েছে তারা কিন্তু দেখবে যে প্রায় 17 থেকে 18টা ইন্টিগ্রেশনের টেকনিক ইন্টারমিডিয়েট লেভেলেই দেওয়া ছিল। আমরা সেগুলো থেকে আর হয়তো বা দুই একটা বেশি শিখবো, বা সেই টাইপেরটাই শিখবো, তো হয়তো বা মাঝখান থেকে অনেকগুলো শিখবো না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সামনে দরকার হবে সেগুলো অবশ্যই আমরা শিখবো। তো এই কথাটা সবাই মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন কিন্তু একটু মানে লেভেলে ডিফারেন্সিয়েশন থেকে আলাদা, দুইটা এক ধরনের বিপরীত, কিন্তু ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েশনে মানে ওইভাবে এক্স্যাক্টলিও আবার কিন্তু যাওয়া যায় না। যেমন আমরা বললাম যে প্রথমে কিন্তু বলছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যেমন 1/x এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি ln x আসবে, কিন্তু ln আবার যদি কেউ এরকম লেখে আমরা জানি যে 1 d/dx অফ ln x করলে 1/x আসে, আবার 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x আসে, কিন্তু 1x কে ইন্টিগ্রেশন যদি করি সেক্ষেত্রে কি 1/x আসবে? না, আসবে না। এটা কিন্তু একটাই ওয়ান ওয়ে, যেমন 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x আসে, আবার ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, এইটুক পর্যন্ত শেষ। এরপরে কেউ যদি এইটা মনে করে যে 1/x কে তাহলে আমরা যদি 1/x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি log x আসবে? না, আসবে না। আবার ln x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি 1/x আসবে? না, সেটাও আসবে না। জাস্ট এইটা কিন্তু প্যাচ লাগাবে। যখন ডিফারেন্সিয়েশন করছো তখন কিন্তু শুধু একটা ছিল, এখন যখন ইন্টিগ্রেশন করবা তখন কিন্তু তোমার হাতে দুইটা অপশন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। আবার বলেছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত, কিন্তু সেই বিপরীতটা একমুখী। যেমন 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x আসে, কিন্তু ln x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু 1/x আসে না, এই কথাটা মাথায় রাখতে হবে। কাকে ইন্টিগ্রেশন করলে কোনটা আসে এটা খেয়াল রাখতে হবে। তো কারো কোনো কোশ্চেন বা জানার কিছু আছে কিনা এইটুকু পর্যন্ত? আমরা কিন্তু মিড টার্মের পরের ক্লাসে প্রায় চলে আসছি। মিড টার্মে কিন্তু আমার ইন্টিগ্রেশন এই পর্যন্তই ছিল। তো ইন্টিগ্রেশন যাই হোক, আমরা ইন্টিগ্রেশন কিন্তু মিড টার্মে শুরু করার কথা ছিল না, আমি যে তোমাদের 8টা লেসনেরই দিয়েছিলাম সেখানে মিড টার্মের পরেই আমি দিয়েছিলাম মনে হয় না। আমরা একটু দেখি যে আমরা কোন অবস্থানে এখন আছি, সেটাও আমাদের দেখা দরকার আউটলাইন অনুযায়ী, যেহেতু তোমাদের আবার পরীক্ষা যে কোনো সময় দিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা কোথায় আছি একটু সেটাই দেখবো। আমাদের কিন্তু আজকে কিন্তু আমরা দেখো আমাদের মিড টার্ম পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা উইক 9 এর ক্লাসগুলো কিন্তু আজকে করলাম, ঠিক আছে? যদিও আমাদের উইক 8 এর ক্লাস আমি লেখা আছে, আজকের ক্লাসটা কিন্তু উইক 8 এর ক্লাস হিসেবে আমাদের মানে যে তোমাদের পেজে যে মানে তোমাদের যেখানে আমি ক্লাস নিই বা যেখানে আমি আপলোড করে দিচ্ছি সেখানে কিন্তু লেসন 8 হিসাবেই আমি হয়তো বা আপলোড করে দেবো, উইক 8 হিসাবে দিব। কিন্তু আমাদের কিন্তু লেকচার 9 আজকে শেষ হয়ে গেল, ঠিক আছে? দ্যাট মিনস আমরা ইন্টিগ্রেশনে কিন্তু চলে আসছি এবং আমরা মানে মিড টার্মও কিন্তু পার হয়ে আসছি, যেটা আমি বলেছিলাম যে 1 উইক আমরা মানে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। 1 উইক আমাদের হয়তো বা আমি অতটা ক্লাস পাইনি যার কারণে সমস্যাটা হয়েছে। তো আশা করি এখন থেকে আমরা আগাইতে পারবো। এরপরে আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা দেখবো, ইনডিফাইনাইট ইন্টিগ্রালে ছিল আমরা। তো আজকে কিন্তু লেসন 9 এবং 10 দুইটা হয়েছে না? না, একটা হয়েছে। ওকে, যাই হোক, আমরা জাস্ট দেখলাম টাইপস অফ ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এটা আমরা পরবর্তী লেসনে দেখবো, লেসন 10-এ দেখবো। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর তোমাদের অ্যাসাইনমেন্ট তো মিড টার্ম পর্যন্ত নিয়েছি। আমার যদি যেহেতু তোমাদের নভেম্বরে ইউনিভার্সিটি খোলার কথা, তো সেক্ষেত্রে যদি অফলাইনে
পরীক্ষা হওয়ারই সম্ভাবনা বেশি, 99%ই বলতে পারো যে অফলাইনে পরীক্ষা হবে। আর করোনার অবস্থা তো মানে এখন খুবই কমে আছে, তো সেই হিসাবে আশা করতেই পারি যে আমরা অফলাইনে এক্সামটা নিব। তো সেই হিসাবে আমরা কিন্তু মানে একটু কেয়ারফুল হইতে হবে। এতদিন কিন্তু আমরা জাস্ট দেখে গিয়েছি কি আমরা অনলাইনে ক্লাস করছি, অনলাইন থেকে যখন আবার অফলাইনে আমরা শিফট হব তখন কিন্তু একটা বেগ পাইতে হবে। তো সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা একটু বাসায় ভালো মতো নেওয়ার চেষ্টা করো। আমার লেসনও কিন্তু আরো হয়তো বা দুইটা ক্লাস আমরা এখানে, 2টা বা 3টা ক্লাস অনলাইনেই নিব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ কিন্তু কোর্স আমরা অনলাইনে নিয়ে নিব। হয়তোবা ওখানে 2টা ক্লাস পাইতে পারো বা 3টা ক্লাস পাইতে পারো অফলাইনে, কিন্তু অফলাইনে কম পাইলেও কিন্তু সব পরীক্ষাটাই কিন্তু অফলাইনে হবে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমত নাই, কারণ একবার ইউনিভার্সিটি খুললে সেখানে কিন্তু অনলাইনে ইভলিউশনের কোনো ওয়ে থাকবে না, তোমাদের পরীক্ষার হলে বসতে হবে। তো সেক্ষেত্রে যারা উপস্থিত আছো এখানে, হয়তো বা যারা ফার্স্ট ইয়ারে আছো তারা হয়তো বা কখনোই অনলাইন থেকেই শুরু করছো, তোমাদের তো এক টার্ম হচ্ছে সমস্যা নেই, অনেকের হয়তো বা 4-5 টার্ম এরকম গেছে। তো অনলাইন থেকে অফলাইনে যাইতে কিন্তু কিন্তু একটু সমস্যাটা প্রথম দিকে হবে। তো সেটা অ্যাডজাস্টমেন্টের জন্য নিজেরা মানসিকভাবে প্রিপারেশন নিও। আর সবাই আশা করি টিকাও নিয়ে নিয়েছো, কারণ টিকা না নিলে কিন্তু আবার ক্লাস করতে দিবে না, এটাও একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখো, যেহেতু সামনের মাসেই তোমাদের অফলাইনে ক্লাস শুরু হবে, সেই হিসাবে একটু মাথায় রেখা পড়াশোনা করো। কারণ অনলাইনে যেমন হয়তো বা তোমার হাতে সব ডকুমেন্টস গুলো থাকতেছে, পরীক্ষার হলে তো আর তোমার হাতে কোনো ডকুমেন্টস থাকবে না। তো এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিন্তু একটু মানে কঠিনই হবে, তাই না? তোমাদের অনেক সূত্রগুলো মনে রাখতে হবে। আমি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের হাতে কলমে লাগবে, যার জন্য কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কারণ অ্যাসাইনমেন্ট দিলে দেখা যাবে যে তোমরা সেগুলো হয়তো মানে মানে ওইভাবে ইফেক্টিভ হবে না, কারণ এখন অফলাইনের মতো করেই আমি ক্লাসটা নিচ্ছি, অফলাইনে আমি যাব সেই জন্য। ওকে, সবাই আইডি দিয়ে দাও। আজকের ক্লাস এই পর্যন্তই, বেসিকটা জাস্ট ক্লিয়ার করলাম। আমরা এরপরে টাইপস অফ ইন্টিগ্রেশন, ইনডিফাইনাইট ইন্টিগ্রালে চলে যাব, সেখানে আমরা দেখব। সবাই আইডি দিয়ে যাও, তোমার রেকর্ডিং এ কিন্তু সবার আইডি দিতে হবে, নাহলে কিন্তু মানে এটা কিন্তু আপলোড দিই আমি প্রতিদিনই, এবং আপলোড দেওয়ার নিয়ম আছে তোমাদের, তোমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক রয়েছে, সেটা মাথায় রাখতে হবে সবার। আর এরপরে আমরা ইন্টিগ্রেশন যখন করব, একটু ক্লাসে সবাই অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করো। আমি আবারও বলতেছি, ক্লাসে অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করো, কারণ জিনিসটা কিন্তু একটু কঠিন হবে। ডিফারেন্সিয়েশন কিন্তু ইজি ছিল, ইন্টিগ্রেশন কিন্তু একটু টাফ হবে, ওর থেকে প্যাচ লাগবে, দুইটা একই বিপরীত তো প্যাচ লাগবে। তো সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করো। ওকে, ভালো থাকো, আজকে ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।